ওকে। আমি আহ মনে হলো যে আমি একটা অপারেশন নিয়ে ডিসকাস করব। আমি লাস্ট কিছুদিন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলাম এবং দেখলাম যে তাদের উম যে বীরত্ব গাথাগুলা ওরা খুব সুন্দরভাবে তুলে ধরে। যেটা বেসিক্যালি বাংলাদেশে অ্যাবসেন্ট। বাংলাদেশে শুধু দেখা যায় যে পলিটিক্যাল আহ কারণে যেগুলা মানে হাইলাইটেড করলে লাভ হবে, শুধু ওইগুলাকেই হাইলাইট করা হয়। এছাড়া আর কোনো বীরত্ব গাথা কেউ তুলে ধরে না। যেগুলাতে কারো দলের কোনো লাভ হবে না, ওইগুলো নিয়ে কেউ কথা বলে না। তো আমার মনে হলো যে I should discuss about one of the most remarkable operation of Bangladesh Army, যেটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য দৃষ্টান্ত। That is known as Operation Bakpa. Operation Bakpa 2. Yes, Operation Bakpa 2. এই অপারেশনটা হয়েছিল বাংলাদেশ আর্মির স্পেশাল ফোর্সের স্পেশাল ফোর্স, যারা সিটি ফোর্স নামে পরিচিত, তাদের মেজরিটি সদস্যরা এই অপারেশনটা করে। একদম নতুন ট্যাকটিক্স ফলো করে এই অপারেশনটা করে। এই অপারেশনের গতি ছিল বিদ্যুতের মতো, যেটা অন্যান্য সাধারণ অপারেশনের মতো হয় না। খুব দ্রুত ছিল, যেটার সাথে আহ শত্রু বাহিনী ছিল বা যারা অপোজিশনে ছিল তারা মানে দাঁড়াতেই পারে নাই। এবং এই জিনিসটা নিয়ে বেশ কিছু রিপোর্ট হয়েছে। বিভিন্ন দেশের আর্মি এটা নিয়ে পড়ালেখা করছে। একটা ডিফেন্স ফোরাম, ইউরোপিয়ান ম্যাগাজিনে এটা নিয়ে একটা প্রতিবেদন হয়েছে। আহ, পর্তুগালে এটা নিয়ে একটা বড় রিপোর্ট হয়েছে। এবং এই অপারেশনের আহ, নাম অনেকে নিজের দেশের নামে নিয়ে নিতে চেয়েছে। বাংলাদেশে এটা আসে নাই বিকজ বাংলাদেশে এই অপারেশনটাকে হাইলাইট করলে আসলে আহ, যেহেতু স্পেশাল ফোর্সের অপারেশন ছিল এবং এটাতে অনেক জুনিয়ররা ছিল, তো এটা হাইলাইট করলে আসলে কারো কোনো প্রমোশনের কোনো সুযোগ নাই আদার দেন যারা অপারেশন করেছে তারা। আর হচ্ছে পলিটিক্যাল কেউ এটাকে হাইলাইটেড করে নাই বিকজ কারো বাপের কারো হাজবেন্ডের কোনো উপকার এটাতে হয় না বা ভোট ব্যাংকও বাড়ে না। সো আই থট যে আই শুড ডিসকাস ইট। আমি এটা সবাইকে জানতে দিব বিকজ এটা জানার অধিকার সবার আছে। দিস থিংস ডোন্ট হ্যাপেন ইন লাইক 100 years। তো এটাতে যেহেতু স্পেশাল ফোর্সের সিটি ফোর্স ছিল, লেট মি এক্সপ্লেইন অ্যাবাউট প্রথমে বাংলাদেশ আর্মি কারা, স্পেশাল ফোর্স কারা, আর সিটি ফোর্স কারা। I was making the video, আমার মনে হচ্ছে না এই ভিডিওটা আমি অনেক সময় নিয়ে বানাবো, অনেক ডিটেলস আমি ডিসকাস করব। তো লেটস টেক টাইম টু ডিসকাস and to make people understand what actually happened. একটু ডেপথে যাই। হ্যাঁ, একদম শুরু করি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। এখন বাংলাদেশের স্বাধীনতা মানে যেহেতু আর্মির একটা অপারেশন বলবো, বাংলাদেশের স্বাধীনতা আসলে বেসিক্যালি আর্মিটা কারা, বাংলাদেশ আর্মিটা কারা, মানে কোন জায়গা থেকে এদের উৎপত্তি, এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে মনে করি, যেভাবে মনে করি ৭১ এর পর একটা আর্মি আমরা জনগণ বানাইছি, ব্যাপারটা আসলে ঠিক এরকম না। এটার ইতিহাস অনেক পুরাতন। অনেক আগে থেকে শুরু করি। একদম গোড়া থেকে শুরু করি। তাহলে জিনিসটা মানে আমরা একটু ফিল করতে পারবো যে ঘটনাগুলা কি ঘটতেছিল। তো কথা বলতেছিলাম যে ১ম এই বাংলাদেশ আর্মি কিভাবে আসলো, তারপর স্পেশাল ফোর্স কারা, দেন I will talk about সিটি অ্যান্ড দেন
we will discuss about Operation Backpack 2. তো বাংলাদেশ আর্মির উৎপত্তি হয়েছে একদল তরুণ যুবকের মাধ্যমে যারা বেসিক্যালি যোদ্ধা ছিল। এই যোদ্ধারা বেসিক্যালি যুদ্ধ করেছে ২য় বিশ্বযুদ্ধে। ২য় বিশ্বযুদ্ধের মারাত্মক কিছু যোদ্ধারা বেসিক্যালি বাংলাদেশ আর্মির গোড়াপত্তন করে। এই যে যোদ্ধারা ছিল এরা আসলো কই থেকে? বাঙালিরা তো একটু নরম-সরম আমরা বুঝি। বাট হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ এইভাবে যুদ্ধ করার মন মানসিকতা কই থেকে আসলো? Let us talk about their family. বাংলাদেশ আর্মির যে যারা ছিল এদের অতীত সম্পর্কে বলি, পরিবার সম্পর্কে বলি। ১২০০ সালের দিকে ১২০০ সালের দিকে বর্তমান বাংলাদেশের একটা এলাকা আছে সিলেট। এই সিলেটে একজন ইসলামিক স্টেটের একজন যোদ্ধা আসেন, একজন লিডার আসেন। এই লিডারের নাম ছিল শাহজালাল। বাংলাদেশের সিলেট ছাড়া আর কোথাও ইসলামিক স্টেটের কেউ কখনো আসে নাই। সো ইসলামিক স্টেটের তৎকালীন ইসলামিক স্টেট ছিল যেটা বহাল ছিল সেই ইসলামিক স্টেটের একজন যোদ্ধা যারা বেসিক্যালি সালাদিনের ফলো আপ বংশধর হিসেবে ছিল। বংশধর না, সালাদিনের ফলো আপ লিডার হিসেবে যারা যুদ্ধ করতেছিল তাদের মধ্য থেকে যে শাখাটা ছিল সেই শাখার ইসলামিক স্টেটের একজন নেতা আসেন, নাম শাহজালাল। এই শাহজালাল যখন সিলেটে আসেন, সিলেটে আসার সময় তার সাথে একজন ইসলামিক স্টেটের বিখ্যাত একজন যোদ্ধা নিয়ে আসেন। সেই যোদ্ধার নাম ছিল ওসমানী। He was very well known for battles. তো এই ওসমানী, এই শাহজালাল এরা ছিল আউটগোয়িং, এরা ছিল যুদ্ধবাজ। এদের ধরনটাই ছিল যুদ্ধবাজ। এরা এসে অবস্থান নেয় হচ্ছে সিলেটে। তখন এটা সিলেট নামে কোনো কিছু ছিল না। এটার নাম ছিল আসাম। আসামের একটা এলাকা ছিল সিলেট। সিলেটে এসে এরা আ অবস্থান করে। এদের যে বংশধররা ছিল তারা এরপরে আমরা আ ৮০০ বছর ফাস্ট ফরওয়ার্ড করি। এরপরে এই এদের এই আ যোদ্ধাদের বংশধরদের একজন, যেমন আমি বলব যে একজনের নাম ছিল ওসমানী। সেও যোদ্ধা টাইপ ছিল। তো এরা যোগ দেয় হচ্ছে ২য় বিশ্বযুদ্ধে। ২য় বিশ্বযুদ্ধে বাঙালিরা বেসিক্যালি জাপানের সাপোর্টে ছিল। আমরা নেতাজির কথা জানি। তারা জাপানের সাথে যুদ্ধ করেছে। বাট এই সিলেটের যোদ্ধারা বেসিক্যালি ব্রিটিশদের সাথে থেকে 2nd ওয়ার্ল্ড ওয়ার করে। এবং এই যোদ্ধারা এই যে সিলেট অঞ্চল থেকে উঠে আসে। এদের মধ্যে যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আপনি যদি সিলেটের একটা ছোট্ট গ্রাম আছে, নাম হচ্ছে শিলাম। এই শিলামে যদি যান, আমার ধারণা এই ছোট গ্রামটাতেই আপনারা আ প্রায় ১০ জনের মতো ২য় বিশ্বযুদ্ধের যোদ্ধা পাবেন। আপনারা এখনো যদি খোঁজ নেন, দিস ইস 2025, এখনো যদি খোঁজ নেন, আপনারা দেখবেন এখনো একজন জীবিত আ জেসিও এখানে আছেন। তিনি মেডেল অফ অনার পাওয়া। এখনো শিলামে আছেন এবং তিনি বেঁচে আছেন। তো এই অঞ্চলের লোকজন ২য় বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এবং এদের মধ্যে সবচাইতে ভালো পজিশনে যিনি ছিলেন তার নাম ছিল ওসমানী। এই ওসমানী হচ্ছে ওই যে শাহজালালের সাথে একজন বীর যোদ্ধা এসেছিল ওসমানী, ওই ওসমানীর বংশধর। তার নাম হচ্ছে ওসমানী। ওসমানী বেসিক্যালি নাম না, এটা হচ্ছে ওদের বংশের টাইটেল। তো ওসমানী মারাত্মক যোদ্ধা ছিল, অত্যন্ত চতুর ছিল, যুদ্ধে খুব ভালো ছিল। তাকে ব্রিটিশরা ডিপ্লয় করে সিলেটের আশপাশের এলাকায় জাপানিদের এগেইনস্ট এ। এই জায়গাটা ছিল বেসিক্যালি যে জায়গায় যুদ্ধ হয়েছে এই জায়গাটাকে বলা হয় যে বার্মা ক্যাম্পেইন। এবং এই ওসমানী তার সিলেটে বেসিক্যালি তার সাপ্লাই চেইন গড়ে তোলেন এবং এটা দিয়ে
আ বার্মিজ যে ক্যাম্পেইন হয়, এই ক্যাম্পেইনে তিনি যুদ্ধের সরঞ্জামাদি সরবরাহ করা শুরু করবেন। আপনারা এখনো যদি কেউ সিলেটে ভিজিটে আসেন, দেখবেন সিলেটে অসংখ্য আ এয়ার স্ট্রাইপ রয়েছে এবং অসংখ্য আ গুদাম রয়েছে। এগুলা হচ্ছে গোলাবারুদের গুদাম। তো গোলাবারুদের অসংখ্য গুদাম রয়েছে। এগুলো এখনো সিলেটে দেখা যায়। তো উনি এত সুন্দরভাবে সবচাইতে পৃথিবীর সবচাইতে বিপদসংকুল এলাকা, সবচাইতে খাবারের সমস্যা, সবচাইতে স্বাস্থ্যের সমস্যা, যুদ্ধ করতে সবচাইতে যেই জায়গায় সমস্যা এবং সবচাইতে মুখোমুখি যুদ্ধে সবচাইতে ডেঞ্জারাস যেই শত্রু ছিল যারা আ জাপানি, তাদের এগেইনস্ট এ তিনি এত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা করেন এবং এইটার কারণেই বেসিক্যালি জাপানিদের এগেইনস্ট এ ব্রিটিশরা বার্মা ক্যাম্পেইনে যুদ্ধে জয়লাভ করে। এর রেজাল্ট স্বরূপ ওসমানীকে ব্রিটিশ এম্পায়ারের সর্বকনিষ্ঠ মেজর করা হয়। ওকে। এই ওসমানী যখন এইখানে যুদ্ধ করছিলেন তার সাথে এই ২য় বিশ্বযুদ্ধে সিলেটের অসংখ্য লোক যোগ দেয়। অসংখ্য লোক যোগ দেয়। কেউ আ আ ইজিপ্টে পার্টিসিপেট করে আ ফিল্ড মার্শাল রমেলের এগেইনস্ট এ, কেউ বার্মা ক্যাম্পেইনে, কেউ একেকজন একেক দেশে এইভাবে ছড়ায় যায়। কেউ নেভিতে এরকম পার্টিসিপেট করে। তো এই গ্রুপটা সিলেটের, আসামের এরা তখন একটা কানেকশনের মধ্যে চলে আসে। যখন কেউ একসাথে যুদ্ধ করে তখন তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব ক্রিয়েট হয়। ওদের মধ্যে একটা অসাধারণ সম্পর্ক গড়ে ওঠে। তো এই সময়টার মধ্যে যারা যুদ্ধ করেছিল সেখানে বেসিক্যালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আমরা যাই বলি সব এলাকার লোক ছিল। ওসমানী যে জায়গাটায় যুদ্ধ করেছেন এই জায়গায় একজন লেফটেন্যান্ট ছিল। নাম হচ্ছে মানিক শ। উনি যুদ্ধের ১ম দিকেই আ গুলি খান, খায়া আধমরা হয়ে চলে যান। বাট এই ওসমানী, মানিক শ they were in same battle front, Burma campaign. They were very much connected. তো ২য় বিশ্বযুদ্ধে এই যে দলটা গঠিত হয়, এই যে ইউনিটিটা গঠিত হয়, এদের ভিতরে কিন্তু যুদ্ধের একটা ভাব ছিল। এরা কিন্তু মানে সোজা কথা বুঝতো, ন্যায় বুঝতো। আমি যা চাই অধিকার আদায় করে নিতে হবে, যুদ্ধের মাধ্যমে আদায় করে নিতে হবে। ব্যাপারটা এরকম বুঝতো। তারপর হয় কি ১৯৪৭ এ ব্রিটিশরা চলে যায়। ২ টা দেশ হয়। একটার নাম ইন্ডিয়া, একটার নাম পাকিস্তান। তখন মজাটা হয় এই যে সিলেটের যারা যোদ্ধা ছিল বা সিলেট যে অঞ্চলটা ছিল, এই অঞ্চলটা আসাম নামে একটা হয়তোবা একটা দেশ হওয়ার কথা ছিল। সেই দেশ ওরা করে না। বা ওরা ইন্ডিয়ার সাথেও যায় না। না যায়া ওরা কি করে? এই আসামের একটা অংশ সিলেট এরা বলে যে আমরা পাকিস্তানের সাথে থাকবো, মুসলিম সংখ্যাগরিষ্ঠের সাথে থাকবো। বলে ওরা চলে আসে পাকিস্তানের সাথে। হুইচ ইস আ দি দেন ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। ইস্ট পাকিস্তান পেয়ে যায় ব্রিটিশ এম্পায়ারের সর্বকনিষ্ঠ অত্যন্ত তুখোড় মেজর ওসমানীকে। মেজর ওসমানী চলে আসেন। তার সাথে এই যোদ্ধারাও চলে আসেন এবং আসার পর বাকি যে বেঙ্গল ট্রুপস এদের সাথে এই সিলেটের এদের সখ্যতা খুব ভালোভাবে গড়ে ওঠে। দে বিকাম আ একই এলাকার একই মতাদর্শের লোক হিসেবে এরা নিজেদেরকে পরিচিত করে যে আমরা এই এলাকার ইস্ট পাকিস্তান এবং ওদের মধ্যে একটা মারাত্মক রকম ইউনিটি গড়ে ওঠে। এই ইউনিটি গড়ে ওঠার পর ওসমানী এবং আরো একজন ওসমানী ছিলেন এবং আরো কিছু তৎকালীন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী কিছু জেসিও ছিলেন, এনসিও ছিলেন। এদের পূর্ণ তত্ত্বাবধানে একটা আবেদন তোলা হয় যে আমরা ওদের ভিতরে ছিল যে আমরা তো এক্সেলেন্ট যোদ্ধা। আমরা মানে এই আমাদেরকে
পাকিস্তানিদের সাথে মিলেমিশে থাকতে হয়, আমাদের একটা আলাদা আইডেন্টিটি দরকার। যেটা মানে বিভিন্ন দেশে আছে। একেকটা রিজিয়ন, একেকটা এলাকার আলাদা, আলাদা পরিচয়ে আলাদা, আলাদা রেজিমেন্ট হয়, কোর হয়, এরকম হয়। ওদের মধ্যে এই জিনিসটা গড়ে ওঠে যে আমরা আমাদের একটা আলাদা কোর হবে। অনেকে শুনে থাকবেন যে নেপালের একটা গুর্খা রেজিমেন্ট আছে, মানে অনেকটা ঐরকম। তো উনারা বলে যে আমাদের একটা আলাদা গ্রুপ হবে যেটার নাম হবে বেঙ্গল রেজিমেন্ট। তো বেঙ্গল রেজিমেন্ট অপারেশনাল হয়ে যায়, বেঙ্গল রেজিমেন্ট স্টাবলিশ হয়। এই বেঙ্গল রেজিমেন্ট হওয়ার পর এই বাংলার মানে ইস্ট পাকিস্তানের সবাই যারা চাকরি করতো, দে বিকাম ভেরি মাচ কানেক্টেড। এবং কানেক্টেড হওয়ার পর তারা কি করে, 1948-এ ওরা প্রথম ওসমানী প্রথম ওয়ান ইস্ট বেঙ্গলে ঘোষণা দেন যে অফিসিয়াল ভাষা হবে সেনাবাহিনীতে আমাদের অফিসিয়াল ভাষা। ওরা প্রথম ওসমানী প্রথম ওয়ান ইস্ট বেঙ্গলে ঘোষণা দেন যে অফিসিয়াল ভাষা হবে সেনাবাহিনীতে আমাদের অফিসিয়াল ভাষা হবে বাংলা। এবং উনি বাংলা কাগজে কলমে চর্চা শুরু করেন। এটার পরবর্তীতে আর একটা উদাহরণ আছে, কিছু পলিটিশিয়ান আছে যারা এটাকে এটা নিয়েও আরো কাজ করেছে। পরবর্তীতে 51 সালে আরেকটা আন্দোলন হয়েছে, যেটা সেনাবাহিনীর বাইরের একটা ঘটনা, যেটাই বেশি লোকজন জানে, বাট 48-এর এই ঘটনাটা অনেকেই জানে না। এটা আপনারা ওয়ান ইস্ট বেঙ্গলের ইতিহাস বইতে পাবেন। ওয়ান ইস্ট বেঙ্গল বাংলাদেশ আর্মির একটা ইউনিট। এই ইউনিটটা এখনো আছে, ওই আগের পাকিস্তান পিরিয়ডে। তো এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়ে যায়, অফিসার যে সিও এনসিও সবার মধ্যে একটা সম্পর্ক গঠন হয়, এবং তাদের ভিতরে একটা জিনিস আসে যে আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেখাতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে 1965-এর দিকে পাকিস্তান আর্মিতে যুদ্ধের একটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পেয়ে ওরা কোয়ালিফাই করে, নিজেদের সক্ষমতা প্রদর্শন করে। ওকে, তো আবার আসি 1947-এ, দুইটা দেশ হয় ইন্ডিয়া পাকিস্তান। দুইটা দেশ হওয়ার পর 1965-এ ইন্ডিয়া পাকিস্তানের উপর জেকে বসে। তো পাকিস্তানের ইসলামাবাদের দিকে, লাহোরের দিকে ওরা অগ্রসর হতে থাকে। তো ওরা পাকিস্তানি ট্রুপসদের সাথে পরিচিত ছিল। তো ওরা অলমোস্ট পাকিস্তানের ভিতরে চলে যাচ্ছে ইন্ডিয়া। এইরকম সময়ে ওই যে ওসমানীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং বাঙালিদের নিয়ে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে তলব করা হয়। ইন্ডিয়ার সাথে পাকিস্তানি ট্রুপসের ধরনের একটা ভালো পরিচয় ছিল, বাট ইন্ডিয়ান আর্মি কখনো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দেখেও নি, ওরা কিভাবে যুদ্ধ করে ওদের কোনো আইডিয়াও নেই। সো ইট ওয়াজ এ টোটাল নিউ ফোর্স, যেটা তলব করে পাকিস্তান, এবং পাকিস্তানের বর্ডারে ওদেরকে বসায় দেওয়া হয় যে ইন্ডিয়াকে আটকানোর জন্য। দ্যাট মেড দ্য চেঞ্জ। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এত বীরত্বের সাথে লড়াই করে এবং ওরা ওদের জায়গায় এত অনড় ভাবে টিকে থাকে, এবং ওরা নিজেদের পজিশনে থেকে পাখির ঝাঁকের মতো শহীদ হতে থাকে। তারপরও ওরা লড়াই করতে থাকে। এক পর্যায়ে ইন্ডিয়ার উপরে এত বড় ক্যাজুয়ালিটি হয় যেটা ইন্ডিয়া এখন পর্যন্ত ভুলতে পারেনি। এবং এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওরাই 1965-এ পাকিস্তানকে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করে, এবং ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে ঢুকতে পারে না। ওকে, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো আমরা দেখতেছি মানে কারা এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে আসছে, পাকিস্তান আর্মির একটা অংশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কারা কই থেকে, এদের ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে নিয়ে আসছে। তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক প্রাইড ছিল, তারা নিজের মধ্যে এই প্রাইডের চর্চা করত। তো এইরকম একটা পর্যায়ে পাকিস্তানিরা
আ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে খুব একটা ভালোভাবে দেখে না। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওসমানী উনাকে আ চাকরি থেকে আ জোরপূর্বক অব্যাহতি দেয়া হয়, রিটায়ারমেন্টে পাঠানো হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা মামলা হয়েছিল। ওই মামলায় ওসমানী ছিলেন সামরিক একজন আ আসামি। বাট এটা নিয়ে খুব একটা কথা হয় নাই। যে উনি একটা আলাদা দেশ করে ফেলতে চাচ্ছেন এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক এগুলো নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সবার মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়। একই সাথে পাকিস্তানের আ তৎকালীন যারা পলিটিশিয়ান ছিল তারা একটা পলিটিক্যাল আনরেস্ট ক্রিয়েট করে। আনরেস্ট ক্রিয়েট করতে 65 এর পরে আনরেস্ট ক্রিয়েট করতে ওসমানী বেশ কয়েকবার আ এই রিটায়ার্ড অফিসার বা ইয়েদের নিয়ে বেশ কিছু উদ্যোগ নেন। যে পলিটিশিয়ানদের সাথেও কথা বলেন যে আপনারা দেশ স্বাধীন করেন। বাট খুব একটা লাভ হয় না। তখন নানা ধরনের নানা ঘটনা ঘটে। ওসমানীকে একটা সাইড করে দেয়ার চেষ্টা করা হয়। বাট ওসমানী একটা ফোর্স ডেভেলপ করে রিটায়ারমেন্টের পরে। এই ফোর্স ছাত্রদের নিয়ে ছিল। এই ফোর্স আ সেনাবাহিনীতে চাকরিরত তৎকালীন ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়েছিল। এবং এর একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এইগুলো আবার পাকিস্তান আর্মি ফোর্সই করতে পারে। পাকিস্তান আর্মি একটা পর্যায়ে পলিটিশিয়ানদের সাথে একটু আতাতে যায় এবং পলিটিশিয়ানরা 1971 এ যেই মুহূর্তে নিজেদেরকে সেফ সাইডে নিয়ে যান, তখনই অপারেশন লঞ্চ হয় বেসিক্যালি বিগ বার্ডকে ধরার জন্য এবং এই বিগ বার্ড ছিলেন হচ্ছে ওসমানী। ২৫ তারিখ রাতে। ২৫ তারিখ রাতে যখন এই অপারেশন লঞ্চ করা হয়, ওসমানীর যে সদস্যরা ছিলেন বাইরে বিদ্রোহী হিসেবে গড়ে উঠছিলেন, তারা সেনা সদস্য ট্যাংক নিয়ে ফার্ম গেটে আসার সাথে সাথেই ওদের উপরে ককটেলের বিস্ফোরণ করান। এই ঘটনাটাও অনেকে জানে না। সবাই জানে ১ম গোলা রাজারবাগের পুলিশ ছেড়েছে, which is not correct। ১ম ককটেল ছোড়া হয়েছে বা হাত বোমা আমরা যেটাকে বলি, এটা ছাত্ররা করেছিল আ ফার্ম গেটে। তো যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার পর এই ইস্ট বেঙ্গল ২৫ তারিখ রিভোল্ট করে। পাকিস্তান আর্মির সাথে বিট্রে করে। বিট্রে করে ওরা বের হয়ে আসে। বের হয়ে আসার সাথে সাথেই ওদের সাথে ওরা আ কমিউনিকেশন শুরু হয় ইন্ডিয়ার এবং ঐদিন রাতেই ইস্ট বেঙ্গলের অনেক সদস্য ইন্ডিয়াতে সেফ এক্সিট নেয়। রিইনফোর্স করার জন্য, অস্ত্র-শস্ত্র কালেকশনের জন্য রিইনফোর্স করে, which was very pre-planned। এবং ইন্ডিয়ার কিন্তু ওই যে 1965 এর যুদ্ধের কথা বলেছিলাম মনে আছে? ইন্ডিয়া কিন্তু জানতো যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটা মারাত্মক একটা যোদ্ধা দল আছে which is threat to India। এবং ওরা যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা যোগাযোগ শুরু করে ওরা মানে ২ হাত তুলে দেয়, গলায় বুকে জড়িয়ে নেয় যে, "ভাই আমাদের কাছে আসেন, লেটস ফাইট উইথ আ পাকিস্তান।" কারণ পাকিস্তানের সবচাইতে হিংস্র বাহিনী তখন রিভোল্ট করেছে, which is ইস্ট বেঙ্গল। আপনাদের মনে আছে কিনা? ২য় বিশ্বযুদ্ধের কথা বলেছিলাম, বার্মা ক্যাম্পেইন এর কথা বলেছিলাম, একটা লেফটেন্যান্ট এর কথা বলেছিলাম, মানেক শ। আর তখন আরেকজন সিনিয়র মোস্ট মেজর হয়েছিলেন আ ওসমানী। মনে আছে কিনা? যদি মনে থাকে। 1971 এ মানিক শ, ওই লেফটেন্যান্ট, হি ওয়াজ আ চিফ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান আর্মি। সে ইন্ডিয়ান আর্মির চিফ হয়ে যায়। অ্যান্ড এইদিকে আমাদের ওসমানী যে ছিল সে এই বেঙ্গলের দায়িত্ব, কমান্ড বুঝে নেয়। সো ইট ওয়াজ এ গ্রেট কোলাবোরেশন। এবং এই কোলাবোরেশনে একটা বাহিনী তৈরি হয়, মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনীতে যোগ দেয় বাংলাদেশের সাধারণ জনগণ। ইস্ট বেঙ্গলের আন্ডারে যুদ্ধটা হয়। ইস্ট বেঙ্গল পরবর্তীতে আরো ফরমেশন হয়। বিগার ফরমেশন এ যায়।
ব্রিগেড হয় এবং তাদের আন্ডারে যোগ দেয় হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। এছাড়াও 71 এ আরো কিছু লোক যুদ্ধ করেছে যাদেরকে না বললেই নয়। এদের মধ্যে রয়েছে আ অনেকের কাছে গামছা কাদের নামে পরিচিত কাদের সিদ্দিকী। উনার একটা বাহিনী ছিল। উনারা বেসিক্যালি টাঙ্গাইল এরিয়ায় ছিল। আরেকটা ছিল বাহিনী আ যেটা হচ্ছে ঘোস্ট অফ আ ফ্যান্টম অফ তিব্বত নামে পরিচিত। ফ্যান্টম অফ তিব্বত নামে পরিচিত। ওরা তিব্বতের বিদ্রোহী ছিল যারা বাংলাদেশের যুদ্ধে পার্টিসিপেট করে। এরা সশস্ত্র কয়েকটা যুদ্ধের বর্ণনা আছে। তো যারা মুক্তি বাহিনী ছিল, মুক্তিযোদ্ধা ছিল তারা বেসিক্যালি যুদ্ধ করে পাকিস্তানের এগেইনস্ট এ। কাদের বাহিনী বেসিক্যালি উনারা রয়ের সাথে মিলে ইন্ডিয়ান আর্মিকে সহযোগিতার চেষ্টা করেন নানাভাবে। এছাড়াও আরেকটা বাহিনী ছিল ওটা হচ্ছে আওয়ামী লীগ নামে একটা পলিটিক্যাল দল। ওদের একটা বাহিনী ছিল বাট এদের কোনো যুদ্ধের কোনো ইতিহাস মানে লিখিত কোনো ইতিহাস নাই। বেসিক্যালি ইস্ট বেঙ্গলের মুক্তিযোদ্ধা কাদেরিয়া বাহিনী আ ইন্ডিয়ান আর্মির সাথে আসা ফ্যান্টম অফ তিব্বত এদের আ কাহিনী আছে। সো দিস ইজ হাউ একটা ফোর্স গড়ে ওঠে, যেই ফোর্স পরবর্তীতে বাংলাদেশ আর্মি নামে পরিচিত হয়। সো দিস আর্মি হ্যাজ এ হিস্টোরি অফ ফাইটিং ব্যাটল ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1965 war against India and a battle against Pakistan. এরা ৩টা একটা বিশ্বযুদ্ধ করেছে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছে এবং 65 এ জয়লাভ করেছে। দিস ইস্ট বেঙ্গল, পরবর্তীতে বাংলাদেশ আর্মি এবং এরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে এবং জয়লাভ করেছে। দিস ইজ বাংলাদেশ আর্মি। এদের কোনো যুদ্ধে হারার কোনো ইতিহাস নাই। সো অনেকেই যারা মনে করেন ৭১ এর পরে পলিটিশিয়ানরা বা সাধারণ জনগণ টাকা দিয়ে একটা বাহিনী বানাইছে, ইটস নট লাইক দ্যাট। ইটস এ হিস্টোরিক্যাল আর্মি যারা অনেক এনরিচ। সো ইট ওয়াজ অ্যাবাউট আহ বাংলাদেশ আর্মি। এখন আসি বাংলাদেশ আর্মিতে একটা ফোর্স আছে, স্পেশাল ফোর্স। এই স্পেশাল ফোর্সকে অনেকে কমান্ডো নামেও চিনে। একটা বই ছিল হেল কমান্ডো। এইটা নিয়ে কমান্ডোদের সম্পর্কে অনেকের একটা আইডিয়া আছে। which is basically not commando, that is a part, training part of commando, that is not commando. আমরা যদি আরেকটা বই আছে কমান্ডোদের নিয়ে, that is written by Major Rajiv, which is also an interesting book, but that is also not the exact picture of the commando. কমান্ডো আসলে কি জিনিস? কমান্ডোরা আচ্ছা, কমান্ডো বলতে ওই যে ইন্ডিয়ানরা কি বলে, ইন্ডিয়ানের একটা মুভির একটা ক্লিপে আছে। ইন্ডিয়ানরা কি বলে? आप जानते हैं करण क्या है सर? करण एक कमांडो है, पैरा कमांडोज का सबसे बेस्ट कमांडो। पता है कमांडो क्या होता है? किस तरह एक आम आदमी में से एक कमांडो बनाया जाता है? 65 किलो का वजन लेकर 20,500 फीट की ऊंचाई से कभी जंप लगाई है आपने? एक पैरा कमांडो अपनी इनिशियल ट्रेनिंग में ऐसी 5 जंप्स लगाता है। उसमें से एक रात के घने अंधेरे में और एक पूरे बैटल गियर के भारी वजन के साथ। 50 किलो का वजन लेकर 60 किलोमीटर तक चलना, 20 किलोमीटर की ऊंचाई तक उतना ही वजन लेकर ट्रैक करना, 22 किस्म की बंदूकें चलाना, गहरे समुंदर के तल तक कूदना, यह सब एक कमांडो के लिए आम बात है। बिना हथियार के हथियारबंद लोगों से लड़ना, दुश्मन के इलाके में उतरकर दुश्मन को उसके घर में घुसकर मारना, बाएं हाथ का खेल है कमांडो के लिए। जहां सूरज की किरणें तक ठीक से नहीं पहुंचती, वहां पहुंचता है कमांडो। जो जहरीले सांप लोगों की मौत बन सकते हैं, उन्हें खुराक बनाता है कमांडो। जहां आप जैसे लोग पूरी फौज लेके भी जाने से डरते हैं, वैसे इलाके देश को वापस छुड़ा के देता है कमांडो। 1000 के बराबर नहीं,
10,000 के बराबर होता है कमांडो, क्योंकि 10,000 लोगों में से एक कमांडो बनता है, सिर्फ एक। কমান্ডো সম্পর্কে সবারই ধারণা হচ্ছে এরা পিটি করে, এরা হচ্ছে ফিজিক্যালি অনেক দৌড়াদৌড়ি করে, এরা পাহাড়ে উঠে, এরা আকাশ থেকে লাফ দেয় এরকম। না, কমান্ডো জিনিসটা আসলে বেসিক্যালি এরকম না। কমান্ডো হচ্ছে একটা বাহিনী যারা স্পেশাল ফোর্স, স্পেশাল একটা কাজের জন্য নিয়োজিত থাকে। এরা খুব বিক্ষিপ্তভাবে কাজ করে এবং খুব আ ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করে। এদের খুব সাপোর্ট নিয়ে কাজ করে। একটা আর্মির সাপোর্ট নিয়ে কাজ করা, আরেকটা দেশের সাপোর্ট নিয়ে কাজ করা এরকম দরকার হয় না। এরা সুই হয়ে ঢুকে, ফাড় হয়ে বের হয়। ওর যে মিশন আছে সেই মিশনটা করে আবার ভ্যানিশ হয়ে যায়। দ্যাট ইজ কমান্ডো। কমান্ডো হইতে হইলেই যে অনেক ফিজিক্যালি স্ট্রং হইতে হবে, খুব দৌড়াইতে হবে, আকাশ থেকে লাফ দিতে হবে, নট লাইক দ্যাট। কমান্ডো অপারেশনে যদি থাকে যে একটা স্যাটেলাইট আকাশ থেকে নামায়া নিয়ে আসতে হবে, তাইলে হয়তো ওই কমান্ডো একজন নভোচারী হবে। যে স্যাটেলাইটে করে একটা রকেটে করে আকাশে যাবে, কিছু একটা করবে, করে ওই আরেক দেশের স্যাটেলাইট নিয়ে নিচে নেমে আসবে। দ্যাট ইজ কমান্ডো। কমান্ডো হইতে হইলেই যে দৌড়াদৌড়ি করতে হবে এরকম না। কমান্ডো হচ্ছে স্পেশালি ট্রেন্ড ফর স্পেশাল জবস। স্পেশালি ট্রেন্ড ফর স্পেশাল জবস এর মধ্যে একটা জব আর্মিতে গ্রহণ করেছে, সেটার নাম হচ্ছে কাউন্টারিং দ্য টেরোরিজম। টেরোরিজম কোনো কিছু ঘটার আগেই সেটাকে কাউন্টার করা, which is force is known as সিটি ফোর্স। কমান্ডোদের মধ্যে এটা আবার আরেকটা স্পেশাল ফোর্স। আমি যদি বলি আর্মি কারা, কমান্ডো কারা, সিটি কারা, মানে এদের পার্থক্য কিভাবে করব, তাহলে আমি এদের সক্ষমতার উদাহরণ দেই ফায়ারিং এর উপর ভিত্তি করে। একটা ফায়ারিং আছে, বাংলাদেশ আর্মি প্র্যাকটিস করে। এটা একটা ঘরের মধ্যে যেতে হয়, অনেকগুলা শত্রু কল্পনা করা থাকে, এদেরকে নিষ্ক্রিয় করতে হয়। তো এটাতে সময় থাকে ২ মিনিট। ২ মিনিটের মধ্যে পুরো একটা বিল্ডিং, ভবন বা একটা এলাকায় ক্লিয়ার করতে হয়। এটা বাংলাদেশ আর্মি করে। ওকে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ আর্মি। আমি যদি বলি কমান্ডো, কমান্ডোদের জন্য এটার জন্য সময় হচ্ছে 1 মিনিট, স্ট্রেট ওয়ে হাফ। আর সিটি ফোর্সের জন্য as far as I know up to 2018-19 সিটি ফোর্সের জন্য এর সময় হচ্ছে 17 সেকেন্ড। নরমালি একটা কমান্ডোর 11 থেকে 12 সেকেন্ডের মধ্যে এই কাজ কমপ্লিট হয়। 11 থেকে 12 সেকেন্ড সিটি ফোর্স, 1 মিনিট কমান্ডো ফোর্স, আর বাংলাদেশ আর্মি 2 মিনিট। একটা স্ট্যান্ডার্ড দেখালাম। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড বা অপারেশনাল ক্যাপাবিলিটির ডিফারেন্স। সো আমরা যে অপারেশন নিয়ে কথা বলবো, এই অপারেশনটা করেছে সিটি ফোর্সের মেজরিটি সিটি ফোর্সের সদস্যরা। ওকে, চলেন আমরা অপারেশনের সম্পর্কে কিছু জানি।